নমস্কার। সেরা সাহিত্য বাংলা গল্পে চ্যানেলে আমাদের অত্যন্ত প্রিয় শ্রোতা বন্ধুদেরকে জানাই সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য আমরা এনেছি পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দা কাহিনী লেখক স্যার আর্থার কোনান ডয়েলের এক অবিস্মরণীয় গোয়েন্দা কাহিনী, শার্লক হোমসের কাহিনী, দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ব্ল্যাক পিটার। দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ব্ল্যাক পিটার। গল্প পাঠে আমি বিভূতিভূষণ সরকার। এডিটিং এবং ব্যাকগ্রাউন্ড স্কোর ও অন্যান্য কারিগরি সহায়তায় নীলাদ্রি বিশ্বাস ও সম্প্রীতি দে। শুরু হচ্ছে আজকের শার্লক হোমসের গোয়েন্দা কাহিনী, দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ব্ল্যাক পিটার। আঠারোশো 95 খ্রিস্টাব্দের কথা। জুলাই মাসের প্রথম থেকে লক্ষ্য করলাম আমার প্রিয় বন্ধু শার্লক হোমস খুব ব্যস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে একদিন কয়েকজন রুক্ষ চেহারার লোক এসে ক্যাপ্টেন বেসিলের খোঁজ নিল। তা থেকেই বুঝলাম জাহাজের ভিতরে ছদ্মবেশে সে তার কাজ চালিয়ে যাচ্ছে। অপরাধ জগতের স্বচ্ছন্দ গতিবিধির জন্য তাকে নানা রকম ছদ্মবেশ ধরতে হয়। নানা ছদ্মবেশ ধরার জন্য লন্ডন শহরে হোমসের কম করে 4-5টা গোপন আস্তানা আছে, মেকআপ বা অন্যান্য পোশাকগুলো পরে নেওয়ার জন্য। সেরকমই নাম দিয়েছি আমি ওই গোপন আস্তানাগুলোর জন্য। নিজে থেকে ওকে আমার কিছু বলার দরকার হয় না, কারণ যথাসময়ে বন্ধুবর শার্লক হোমস আমার কাছে সব প্রকাশ করে দেয়। আমিও সময়ের জন্য অপেক্ষা করে থাকি। আমি মিস্টার ওয়াটসন, শার্লক হোমসের এক এবং অন্যতম বন্ধু। তো ঘুম ভাঙতেই দেখলাম হোমস ঘরে নেই। বুঝলাম রাত পোয়ানোর আগেই সে বেরিয়ে গেছে। ব্রেকফাস্টের টেবিল সাজিয়ে বসে আছি, এর মধ্যে সে বিরাট এক হারপুন কাঁধে খাবার টেবিলে এসে উপস্থিত হলো। এসেই সে ভূমিকার কোনো ধার পাশ দিয়ে গেল না, বলল, মাই ডিয়ার ওয়াটসন, অনুমান করো তো কোথা থেকে আমি আসছি, আর এই যে অস্ত্র মানে হারপুনটা আমি কি কাজে ব্যবহার করেছি। আমি বললাম, ওসব নিয়ে মাথা ঘামাবার আমার কোনো ইচ্ছেই নেই বন্ধু। তখন কফি ঢালতে ঢালতে সে বলল, কড়িকাঠে ঝোলানো একটা মৃত শুয়োরের দেহ, এই অস্ত্রটা দিয়ে এফোড় ওপড় করার চেষ্টা করে দেখলাম, কিন্তু তাতে কোনো লাভ হলো না, সব পরিশ্রমই বৃথা গেল। আমি একটুখানি হেসে উঠলাম। তা হঠাৎ তোমার মনে এমন একটা অদ্ভুত ইচ্ছা জেগে উঠলো কেন? আমার কথা শেষ হতে না হতেই হোমসের একান্ত ও গুণগ্রাহী তরুণ ইন্সপেক্টর স্ট্যানলি হপকিন্স ঘরে এসে ঢুকলো। বছর 30 বয়স তার, দারুণ স্মার্ট আর বুদ্ধিমান। হোমসের ধারণা ভবিষ্যতে ডিটেকটিভ জগতে সে একটা বিরাট দৃষ্টান্ত স্থাপন করবে। হোমস বলল, এসো এসো হপকিন্স, তোমার জন্যই আমি অপেক্ষা করছিলাম। কাল রাত্রেই তোমার টেলিগ্রাম আমি পেয়েছি। আশা করি তদন্তের ব্যাপারে খানিকটা তুমি এগোতে পেরেছ। হপকিন্স বলল, না স্যার, যত অনুসন্ধান করার চেষ্টা করছি রহস্য যেন আরো জটিল হয়ে উঠছে। মনে হচ্ছে অথই জলে পড়ে হাবুডুবু খাচ্ছি। আমার ধারণা আপনার সাহায্য ছাড়া আমি এক পাও এগোতে পারবো না। সবই বুঝলাম, এবার হোমস বলল, রিপোর্ট থেকে যতটুকু জেনেছি, কিন্তু তোমার মুখ থেকে আমার সবকিছু শোনা দরকার। তাছাড়া আমার এই যে বন্ধু মিস্টার হোমস, মানে আমি মিস্টার হোমস, আমার বন্ধু ওয়াটসন, আমার এই বন্ধুটির এই কেসটা সম্পর্কে জানা দরকার। ও তো বিন্দু বিষয় কিছুই জানে না, তাই আমার অ্যাসিস্ট্যান্ট বা সাহায্যকারী হিসাবে তারও সব কিছু শোনার বা জানার দরকার। তুমি স্পষ্ট করে বলো তো হপকিন্স। হপকিন্স তার ওভারকোটের পকেট থেকে একতাড়া কাগজ বের করে ঘটনার বিবরণ দিতে শুরু করল। যে ভদ্রলোকের খুনের ঘটনাকে কেন্দ্র করে আমরা এই অনুসন্ধানের কাজে হাত লাগিয়েছিলাম তিনি হলেন ক্যাপ্টেন পিটার।
তার সম্বন্ধে যা আমরা জানতে পেরেছি সেসব আমি আপনাকে মিস্টার হোমস আপনাকে আমি আগেই জানিয়েছি। তবে যেহেতু মিস্টার ওয়াটসন রয়েছে আমি আবার সংক্ষেপে সবকিছু বলছি। 1845 সালে তার জন্ম। সিল আর তিমি মাছ শিকারে তার প্রচণ্ড নেশা ছিল। সে ব্যাপারে তার নিপুণতার কোনো অভাব ছিল না। শিল মাছ শিকারের জাহাজটার নাম ছিল সি ইউনিকর্ন। তিনি ছিলেন ওই জাহাজের ক্যাপ্টেন। সময়কাল 1883 খ্রিস্টাব্দ। তিনি অবসর নেন 1894 খ্রিস্টাব্দে। তারপর বছর 3-4 আগে সায়েন্স ফরেস্ট বোর এর কাছে উডম্যাক্স লিতে কিছুটা জায়গা কেনেন এবং সেখানে একটা কটেজ বানিয়ে বসবাস করতে শুরু করেন। অত্যন্ত নিষ্ঠুর অত্যাচারী স্বভাবের মানুষ ছিলেন তিনি। 20 বছরের একটা মেয়ে এবং স্ত্রীকে নিয়ে ছিল তার সংসার। তাছাড়াও ছিল 2 জন পরিচারিকা। তারা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার মিসেস বুঝতে পারছেন তো, তার মিসেস এবং তার মেয়ে তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা পালিয়ে যায়। হপকিন্স আবার বলতে শুরু করলো, 2-1 পেগ মদ পেটে পড়লে, বুঝলেন মিস্টার হোমস, 2-1 পেগ একটু যদি পেটে পড়ে তাহলে পিটারের আচার আচরণ একেবারে উন্মত্ত পিশাচের মতো হয়ে উঠত। স্ত্রী আর মেয়ের উপর অত্যাচারের মাত্রা যেত একেবারে চরম সীমায়। একবারে স্ত্রী আর মেয়েকে মারতে মারতে সে তাদের একেবারে আধমরা করে ফেলেছিল। প্রতিবেশীরাই সেবার তাদের সেবা যত্ন করে সুস্থ করে তোলে। স্বামীর লোকজন তার উপর খুবই বিরূপ ছিল। তারা পিটারের সঙ্গে মেলামেশা তো করতই না, তার সঙ্গে কথাবার্তাও বলতো না। জাহাজে সে যখন ক্যাপ্টেনের পদে ছিল তখন থেকেই বোঝা গিয়েছিল তার স্বভাব প্রকৃতি একেবারে পিশাচের মতো। তাই তাকে সকলে ব্ল্যাক পিটার বা ব্যাক পিটার ইত্যাদি বলে ডাকত। একবার গ্রামের এক বৃদ্ধ পাদ্রী তার এই স্বভাবের প্রতিবাদ করতে গেলে ক্যাপ্টেনের হাতে তিনি দারুণভাবে নিগৃহীত হন। তার চেহারাটা ছিল একেবারে দৈত্যের মতো। সমস্ত মুখটা কালো চাপদাড়িতে ঢাকা পড়ে গিয়েছিল। সেই জন্য সকলে তার নাম দিয়েছিল ব্ল্যাক পিটার। এরকম একজন লোকের খুনের ঘটনায় কারো ওপর কোনো প্রভাব পড়েছে বলে তো মনে হয় না। কাউকে শোক প্রকাশ করতেও দেখা যায়নি। বসবাসের জন্য তিনি যে বাড়িটি তৈরি করেছিলেন সেখানে তিনি থাকতেন না। সেখান থেকে কিছু দূরে একটা ঘেরা জায়গার মধ্যে একটা কাঠের বাড়ি তিনি তৈরি করেছিলেন। সেখানে তার ছিল আস্তানা। নিজের ওই কাঠের বাড়িটার নাম দিয়েছিলেন কেবিন। নামেই ছিল সেটা কেবিন, আসলে সেটা ছিল একটা কুঁড়ে ঘর। ওখানে এসে প্রতিদিন রাত্রিটা কাটাতেন। ওই ঘরের চারদিকে ঝোলানো থাকতো ভারী কয়েকটা পর্দা। তা সত্ত্বেও জানালাগুলো সবসময় তিনি বন্ধ করে রাখতেন। তবে রাত্রে যখন আলো জ্বালতেন তখন সেই আলো এসে বাইরে পড়ত। একটু থেমে সে আবার বলল, আমার অনুমান এই জানলাটা থেকে আমরা রহস্যের একটা সূত্র আবিষ্কার করতে পারবো। বুঝলেন মিস্টার হোমস? এতটা বলে হপকিন্স একটু থামলো। তারপর আরেকবার বলতে শুরু করলো, মিস্টার হোমস, যেদিন ক্যাপ্টেন খুন হয় তার দিন 2 আগে ফরেস্ট বোর্ড দিক থেকে একজন পাথরের কাজ জানা মিস্ত্রি আসছিল। ক্যাপ্টেন পিটারের সঙ্গে সেই লোকটার দীর্ঘদিনের পরিচয়। তাকে জিজ্ঞাসা করে জানা গেছে কেবিনের পর্দার উপর আলো পড়াতে দাড়িওয়ালা একটা লোকের মুখের ছায়া পড়েছিল পর্দার উপর। কিন্তু সেই মিস্ত্রি খুব জোর দিয়ে বলেছে সেই মুখ কখনো ক্যাপ্টেন পিটারের নয়। লোকটা সেই মুখ দেখেছে সোমবার রাত্রে। তার 2 দিন পরে বৃহস্পতিবার ক্যাপ্টেন খুন হন। বৃহস্পতিবার রাত্রে মদ খেয়ে হই হুল্লোড় শুরু করে দেন ক্যাপ্টেন। তারপর নেশার ঘোরে যখন চলাফেরার শক্তি নষ্ট হয়ে যায় তখন তিনি কেবিনে গিয়ে শুয়ে পড়েন। রাত তখন গভীর। যা হোক, রাত 2-2:30 নাগাদ ক্যাপ্টেনের মেয়ে তার বাবার কেবিন থেকে বিকট চিৎকারের শব্দ শুনতে পায়। তার বাবা নেশা করে প্রায়ই এ ধরনের চিৎকার করে থাকে, তাই তার মেয়ে সে ব্যাপারটা অতটা আমল দেয়নি। পরদিন সকালে একজন পরিচারিকার নজরে পড়ে ক্যাপ্টেনের শোয়ার ঘরের দরজা একেবারে হাট করে খোলা, কিন্তু সেখানে তার যাওয়ার সাহস হয়নি। একটু বেলার দিকে দূর থেকে ক্যাপ্টেনের ঘরের যে দৃশ্য চোখে পড়েছিল তাতে
তাদের সকলে একেবারে আতঙ্কিত হয়ে পড়ে। আমি খবর পাই, তারপর ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে যাই সেই মার্ডারের জায়গায়। যে দৃশ্য চোখে পড়েছিল তাতে সকলে আতঙ্কিত হয়ে পড়ে। সেই দৃশ্য যেমন ভয়ঙ্কর, বীভৎস এবং নৃশংস আমি আমি আমার জীবনে তেমন দেখতে পাইনি, কখনো দেখিনি মিস্টার হোমস। জাহাজের কেবিনের ছাঁচে ঘরটা সাজিয়েছিলেন তিনি। ঘরের মেঝে আর দেয়াল দেখলে মনে হবে সেটা একটা কসাইখানা। সারা দেয়ালে রক্তের দাগ, আর মেঝের ওপর দিয়ে বয়ে যাচ্ছে রক্তের একটা স্রোত। ক্যাপ্টেনের বুকটা তীক্ষ্ণ হারপুন দিয়ে কাঠের দেয়ালের সঙ্গে একেবারে বিধিয়ে রাখা হয়েছিল। আর ক্যাপ্টেনের মুখটা অমানসিক যন্ত্রণায় ভয়ঙ্করভাবে বিকৃত হয়ে উঠেছিল। উফ মিস্টার হোমস, আমি আমি সেই দৃশ্য ঠিক। ওকে 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 হপকিন্স, বিস্টেডি, তুমি পরিষ্কার করে পরের কথাগুলো বলো। এত ইমোশনাল হলো না। এত ইমোশনাল হলে তুমি সব কথা ঠিকভাবে বলতে পারবে না। হ্যাঁ, আমি বলছি মিস্টার হোমস, ওর মেয়ে যে ওরকম একটা চিৎকার শুনেছিল সেটাই ছিল ওর শেষ চিৎকার। তারপরে আর কোনো চিৎকার করার সুযোগ পায়নি, সঙ্গে সঙ্গে তার মৃত্যু। সুতরাং আপনার পদ্ধতি অনুযায়ী আমি তদন্ত করতে শুরু করেছিলাম, কিন্তু কোনো রকম ক্লু আমি না পেয়ে এখন আপনার শরণাপন্ন হয়েছি। প্লিজ আপনি চলুন, আপনি যেভাবে হোক এই কেসটা আমাকে সলভ করতে সাহায্য করুন। ঘরের কোনো জিনিসে আমি হাত দিতে দিইনি। ঘরের মেঝে আর বাইরের জায়গাটা সব খুঁটিয়ে পরীক্ষা করে দেখেছি, কিন্তু কোনো রকম কোনো ক্লু নেই। স্যার, আমি কিন্তু সব কিছু খুঁটিয়ে পরীক্ষা করেছি। হোমস অত্যন্ত অবাক হলেন। তিনি বললেন, বলছো কি মিস্টার হপকিন্স, এমন নৃশংসভাবে একজনকে মানুষ খুন করলো অথচ কোনো ছাপ বা চিহ্ন রেখে যায়নি? এটা কি করে সম্ভব? যাকে ঘরের মধ্যে তাহলে অস্বাভাবিক কিছু তোমার নজরে পড়েনি? না না, নজরে পড়বে না কেন? দেয়ালে ঝুলানো ছিল তিনটে হারপুন, তা থেকে একটা নিয়ে খুনি ক্যাপ্টেনের বুকটা এপড় ওপড় করে দিয়েছিল। খুনটা হয়েছিল রাত 2টো নাগাদ, আর সে সময় ক্যাপ্টেন পিটার পরেছিলেন বাইরে বেরোনোর পোশাক। তার মানে তিনি কারোর জন্য অপেক্ষা করছিলেন। সেই অতিথিকে আপ্যায়ন করার জন্য টেবিলে 1 বোতল রাম আর 2টো গ্লাস সাজিয়ে রাখা হয়েছিল। কেন, অন্য কোনো মদের ব্যবস্থা ছিল না? হ্যাঁ, হুইস্কি, ব্র্যান্ডি, সোডা সব কিছু ছিল সেখানে। হোমস বলল, খুবই অদ্ভুত ব্যাপার। উঁচু জাতের মদের ব্যবস্থা থাকতে নিকৃষ্ট মানের আয়োজন অতিথি সৎকারের জন্য। ওয়াটসন, মাই ডিয়ার ওয়াটসন, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হিসাবে এটা নোট করে রাখো। মিস্টার হোমস, আরও একটা ব্যাপার আপনাকে আমি বলতে পারিনি এখনো। আর একটা ব্যাপার হচ্ছে টেবিলের উপর, বুঝলেন, টেবিলের উপরে সিল মাছের চামড়ার তৈরি একটা তামাকের থলি ছিল, আর থলির উপরে লেখা ছিল PC, অর্থাৎ পিটার ক্যারির নামের 2টো আদ্যক্ষর, মানে প্রথম অক্ষর আর কি। আচ্ছা, তামাকের থলির কাছে কি কোনো পাইপ টাইপ রাখা ছিল? না 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 মিস্টার হোমস, সেরকম কিছু চোখে পড়েনি। তবে খোঁজ নিয়ে জেনেছি ক্যাপ্টেন নিজে খুব বেশি ধূমপান করতেন না, তবে অতিথিদের জন্য পাইপের ব্যবস্থা করে থাকলেও থাকতে পারেন। তবে টেবিলের ওপর আমি কোনো পাইপ কিন্তু দেখিনি। হোমস বলল, এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিস্টার ওয়াটসন, এটা নোট করে রাখো। সামান্য চিন্তা করে হোমস বলল, আমাকে যদি তদন্তের দায়িত্ব দেওয়া হতো তাহলে আমি এই পয়েন্ট থেকেই তদন্তের কাজ আমি শুরু করতাম। হপকিন্স হোমসের কথার কোনো উত্তর না দিয়ে বহু ব্যবহৃত একটা নোট বই বার করে হোমসের দিকে এগিয়ে দিল। সেটা ভালো করে পরীক্ষা করতে করতে নোট বইটার প্রথম পৃষ্ঠায় JHN 1893 লেখা আছে লক্ষ্য করল। দ্বিতীয় পৃষ্ঠায় ছাপানো হরফের মতো হরফের CPR এটা লেখা থাকতে দেখল। এরপরে কয়েকটা পৃষ্ঠায় লেখা ছিল নানা ধরনের সব সংখ্যা, আর সেসব সংখ্যায় পাতাগুলো ভর্তি হয়েছিল। হপকিন্স বলল, ওই যে সংখ্যাগুলো দেখছেন ওগুলো সম্ভবত
স্টক এক্সচেঞ্জের সিকিউরিটি নাম্বার। JHN কোনো স্টক ব্রোকারের নাম হলেও হতে পারে, আর CPR ওই চালানের কোনো মক্কেল হওয়া বিচিত্র নয়। হোমস এবার হাসতে হাসতে বলল, ওটা বোধহয় কোনো চালান টালানের নাম নয়। CPR এর পুরো কথা হলো ক্যানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে। এবার বোকার মতো হেসে হপকিন্স বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন স্যার। সত্যি আমি কি স্টুপিড। পুরনো এক্সচেঞ্জের ব্রোকারদের তালিকা খুঁজেছি প্রথম থেকে শেষ পর্যন্ত, কিন্তু IH এর নামটা কোথাও পাইনি। এই নামের আদ্যক্ষরগুলো মানে প্রথম অক্ষরগুলো ক্যাপ্টেন জোগাড় করেনি। নিশ্চয়ই খুনি সেগুলো সংগ্রহ করেছে। এই নোট বইটাতে যে আমি কয়েকজন লোকের তালিকা আছে তা থেকে খুনের মোটিভ খুঁজে বের করতে মনে হচ্ছে কোনো অসুবিধা হবে না। হোমস বলল, এই খুনটা সম্বন্ধে নিজের মনে একটা ধারণা আমি করে নিয়েছিলাম, তবে এই নোট বইটা দেখার পর সেই ধারণা আমার পাল্টাতে হচ্ছে, মানে আমি আমার ধারণাটাকে পাল্টাচ্ছি। এরপর হোমস পকেট থেকে একটা লেন্স বের করে নোট বইয়ের মলাটটা পর্যবেক্ষণ করে বলল, মলাটের উপর রক্তের দাগ লক্ষ্য করা যাচ্ছে। মেঝে থেকে ওটা কুড়িয়ে নেওয়া হয়েছিল, তাই না? তাই না হপকিন্স? হ্যাঁ 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 স্যার, রক্তের দাগ লাগা মলাটটা মেঝের উপর পড়েছিলই। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তার মানে এর অর্থ হচ্ছে ক্যাপ্টেন খুন হওয়ার পরেই নোট বইটা মেঝেতে পড়ে গিয়েছিল বা ফেলে দেওয়া হয়েছিল। হ্যাঁ স্যার, আপনার অনুমান একদম ঠিক। খুন করে পালাবার সময় খুনির হাত থেকে সেটা পড়ে গিয়ে থাকবে। ওটা দরজার সামনেই পড়েছিল। আর একটা ব্যাপার হলো, একটা খাপ সমেত ছুরি পাওয়া গেছে ক্যাপ্টেনের কাছে। সেটা তার স্ত্রীকে দেখাতে তিনি বলেছিলেন এটা তার স্বামীর। হোমসের মুখটা দেখলাম এবার ক্রমশ গম্ভীর হয়ে উঠছে। বুঝলাম ব্যাপারটা বেশ জট পাকিয়েছে। সে বেশ চিন্তিত স্বরে বলল, মাই ডিয়ার ওয়াটসন, বেশ দেরি হয়ে গেছে বলে মনে হচ্ছে। চলো চলো তবু একবার ঘটনাস্থলে গিয়ে দেখি কোনো সূত্র পাওয়া যায় কি না। হপকিন্স এবার ভীষণ খুশি হয়ে উঠল। সে বলল, থ্যাংক ইউ স্যার। আপনি যে অকারেন্সের জায়গায় যাবেন এবং সেখানে কোনো ক্লু পান কিনা দেখবেন, তাতে আমি ভীষণ আমি খুব নিশ্চিন্ত বোধ হতে পারছি। এরপরে বনের অনেকটা রাস্তা পার করিয়ে হপকিন্স আমাদের নিয়ে এলো ব্ল্যাক পিটারের বাড়িতে। তার বিধবা স্ত্রী আর মেয়ের কথাবার্তা শুনে মনে হলো ক্যাপ্টেনের অত্যাচারে তারা একজন যেন তার মৃত্যুর পরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে। এত অত্যাচার তাদের উপরে হয়েছে যে তারা যেন বেঁচে গেছে। হপকিন্স যখন কাঠের তৈরি ছোট্ট কেবিনটার দরজার তালা খুলতে গেল, হপকিন্স অবাক হয়ে দেখল কাঠের নকশাটার গায়ে আঁচড়ের দাগ। এর মানে হলো খুনি তালাটা আবার খোলার চেষ্টা করেছিল। এবার হোমস জানলাটা পরীক্ষা করে বলল, মনে হচ্ছে জানলাটাও খোলার চেষ্টা করেছিল, কিন্তু সেটা করা সম্ভব হয়নি। এ সমস্ত কাজের ব্যাপারে সে যে একেবারে নার্ভাস এটা বুঝতে অসুবিধা হয় না। তালা খোলার জন্য সে পেন্সিল কাটার ছুরিটা ব্যবহার করেছিল বলে মনে হচ্ছে। এবার অবশ্য সে যখন আসবে সে রীতিমতো তৈরি হয়ে আসবে। হপকিন্স, আমাদেরও কিন্তু তার জন্য যথারীতি আপ্যায়নের ব্যবস্থা রাখতে হবে। এরপর হোমস, আমি আর হপকিন্স গোটা কেবিনটা তন্ন করে খুঁজে কোনো কিছু সন্ধান পেলাম না। শুধু নজরে পড়ল তাকের উপর ধূসর একটা পাতলা আস্তরণ, আর সেটা এমন অবস্থায় আছে যা দেখে মনে হবে সম্প্রতি সেখান থেকে কিছু একটা সরানো হয়েছে। রাত 11টা নাগাদ আমরা আবার কেবিনের সামনে এসে উপস্থিত হলাম। হোমস আমাদের ঝোপ জঙ্গলের আড়ালে আত্মগোপন করে থাকার নির্দেশ দিল। আমরা যথারীতি হোমসের নির্দেশ মতো কাজ করলাম। মশার কামড় খেতে খেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে লাগলাম, কিন্তু কারও কোনো টিকি দেখা গেল না। হতাশ হয়ে যখন সেখান থেকে চলে আসবো ঠিক করছি, ঠিক সেই মুহূর্তে লোহার গেট খোলার যান্ত্রিক শব্দ হলো। তারপরে শোনা গেল কেবিনের দরজা খোলার শব্দ। একটু পরে দেখা গেল কেবিনের ঘরটা মোমবাতির আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে।
সঙ্গে সঙ্গে আমাদের অতি কৌতূহলী চোখগুলো জানলার পর্দার ওপর আটকে রইল। আগন্তুকের বয়স খুব বেশি হলে 20, রোগা শীর্ণ শরীর, পরনে মার্জিত রুচিসম্পন্ন পোশাক, চোখের দৃষ্টি ভয়বিহ্বল, কম্পমান শরীর, ত্রস্ত হাতে সে তাক থেকে জাহাজে গতি মাপার একটা রেকর্ড বই নামিয়ে টেবিলের উপর রাখল। তারপর ভীত চোখে এদিক ওদিক তাকিয়ে দ্রুত হাতে রেকর্ড বইটার পাতা উল্টাতে লাগলো। চোখে তার অপরিসীম কৌতূহল, কিন্তু কিন্তু তার আকাঙ্ক্ষিত জিনিসটা তার মধ্যে সে খুঁজে পেল না এবং সে যেন ভীষণ রেগে গেল। তারপর তারপর সেটা সে ঘরের এক কোণে ছুঁড়ে ফেলে দিল। এরপরে সে যখন মোমবাতিটা নিভিয়ে কেবিন থেকে বেরিয়ে আসার জন্য তৈরি হচ্ছে, ঠিক সেই সময় হপকিন্স তার উপর ঝাঁপিয়ে পড়ে তার কাঁধ দুটো প্রচণ্ড শক্তিতে চেপে ধরল। আচমকে এমন একটা পরিস্থিতির জন্য সে আদৌ তৈরি ছিল না। সে ভয়ে আতঙ্কে দিশাহারা হয়ে চিৎকার করে উঠল, আহ! এরপর তাকে কেবিনের ভেতরে টেনে এনে একটা সিন্দুকের উপর বসানো হলো। দেখলাম সে আমাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। হপকিন্স তাকে জিজ্ঞেস করলো, তুমি কে? তুমি এখানে কি করতে এসেছ? সে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমার নাম জন হুপলি নেলিগ্যান। বিশ্বাস করুন স্যার, আমি ভগবানের নামে শপথ করে বলছি, ক্যাপ্টেনের মৃত্যুর ব্যাপারে আমি কিচ্ছু জানি না। কিচ্ছু জানো না? তাহলে কি জন্য এখানে, মানে মৃত ক্যাপ্টেনের কেবিনে তুমি ঢুকেছিলে? প্রথমে সে সমস্ত ব্যাপারটা চেপে যাওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু হোমসের ধমক খেয়ে সে তার কাহিনী বলতে শুরু করলো। স্যার, আমার কথা বিশ্বাস করুন, আমি বলছি আপনাদের, অনেক দিনের আগের ঘটনা। এর সঙ্গে কিছু কেলেঙ্কারির ব্যাপার জড়িয়ে আছে বলে প্রথম দিকে আমি ঠিক বলতে চাচ্ছিলাম না, কিন্তু আমি সমস্তটাই খুলে বলবো স্যার। আপনারা নিশ্চয়ই ডসন অ্যান্ড নেলিগ্যান ব্যাংকের নাম শুনেছেন। ওয়েস্টার্ন রিজিয়নের এই ব্যাংকের মালিক হলেন আমার বাবা। হঠাৎ কোনো অবাঞ্ছিত কারণে সেই ব্যাংক লালবাতি জ্বলায়, আর 10 লক্ষ পাউন্ডের বোঝা তার কাঁধে চেপে এসে পড়ে। কর্নওয়ালের অধিকাংশ লোকের টাকা পয়সা গচ্ছিত ছিল ওই ব্যাংকে। আর ডসন অ্যান্ড নেলিগ্যান লাল বাতি জ্বালাবার ফলে তাদের কি অবস্থা হয়েছিল নিশ্চয়ই আপনি অনুমান করতে পারছেন। তারা একেবারে কপর্দক শূন্য হয়ে গেল, একেবারে সমস্ত টাকা পয়সা তাদের চলে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে নেলিগ্যান আবার বলতে শুরু করলো, আমি তখন 8-9 বছরের একটা ছেলে, ছোট্ট ছেলে, কিন্তু সব পরিষ্কার আমার মনে আছে। রটে গেল বাবা নাকি সিকিউরিটির কাগজগুলো নিজেই আত্মসাৎ করেছে, কিন্তু তার বিরুদ্ধে এই অভিযোগ ছিল সম্পূর্ণ ভিত্তিহীন, একদম মিথ্যা স্যার, মিথ্যা। বাবা সকলের সামনে শপথ করে বলেছিলেন তিনি কথা দিচ্ছেন সিকিউরিটির সমস্ত টাকা তিনি আমানতকারীদের ফেরত দেবেন এবং যতদূর সম্ভব তাড়াতাড়ি করবেন তিনি। কিন্তু অনির্দিষ্টকালের জন্য আর অনিশ্চিতভাবে কে আর আশায় বুক বাঁধে বলুন? সুতরাং যা হবার তাই হলো। বাবার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হলো, কিন্তু বাবা তার আগে খবর পেয়ে একটা স্টিমারে করে নরওয়ে অভিমুখে পাড়ি দিয়েছিলেন। তিনি যাবার আগে সিকিউরিটিগুলোর একটা লিস্ট করে গিয়েছিলেন, আর একটা চিঠিতে লিখে রেখেছিলেন আমানতকারীদের টাকা পয়সা ফেরত দেওয়ার মতন ব্যবস্থা তিনি করতে পারেন। যদি তিনি করতে পারেন তবেই তিনি ফিরে আসবেন, নইলে এই যাত্রা হবে তার শেষ যাত্রা। কিন্তু তারপরে তিনি ফিরে আসেননি। খুব সম্ভবত সামুদ্রিক ঝড়ে স্টিমার ডুবি হয়ে তার মৃত্যু হয়েছিল। সেই সঙ্গে তিনি তালিকাভুক্ত যেসব সিকিউরিটিগুলো সঙ্গে করে নিয়ে যাচ্ছিলেন সেগুলো তার সঙ্গে সঙ্গে সমুদ্রের তলায় কোথায় হারিয়ে গিয়েছিল। কিছুদিন পরে, বুঝলেন স্যার, কিছুদিন পরে আমার বাবার এক ব্যবসায়ী বন্ধুর কাছ থেকে জানতে পারি ওইসব সিকিউরিটির কতকগুলো আবার লন্ডনের বাজারে বিক্রি হতে দেখা গেছে। খবরটা শুনে আমি অত্যন্ত অবাক হলাম এবং তার থেকে বেশি আমি একেবারে অস্থির হয়ে উঠলাম। অনেক খোঁজ খবর করে জানতে পারি সিকিউরিটিগুলো যিনি বিক্রি করেছেন তিনি হলেন এই কেবিনের মালিক ক্যাপ্টেন ক্যারি। একটুক্ষণ সে নীরব থাকলো, তারপর
তারপর আবার বলতে শুরু করলো, হ্যাঁ যেটা বলছিলাম, এই এই ক্যাপ্টেনের সম্বন্ধে আরো খোঁজ নিয়ে আমি জানতে পারলাম ক্যাপ্টেন পিটারসের সময় তিমি শিকারের জাহাজ নিয়ে ফিরে আসছিলেন। আমি জানতে পারি সে সময় সামুদ্রিক ঝঞ্ঝা এমন প্রবল হয়ে উঠেছিল যাতে বহু জাহাজ, স্টিমার, নৌকো ডুবে যায়, এবং যথারীতি আমার বাবা যে স্টিমারে করে সমুদ্র পাড়ি দিয়েছিলেন সেটিও ডুবে যায়। আর ডোবার মুহূর্তে বাবাকে হয়তো ক্যাপ্টেনকে দেখতে পেয়ে তাকে জাহাজে তুলে নিয়েছিলেন। কিছুদিন পরে ক্যাপ্টেন ফিরে এলেন, কিন্তু বাবার কোনো সন্ধান পাওয়া গেল না। বাজারে কিভাবে সিকিউরিটিগুলো বিক্রির জন্য এসেছিল সেটা জানার একমাত্র উপায় ছিল এই ক্যাপ্টেন। জানেন, আমার বাবা যে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে সিকিউরিটিগুলো বিক্রি করবেন বলে সেগুলো সঙ্গে করে নিয়ে এসেছিলেন, সে কথা মিথ্যা প্রমাণ করার মানে আইনের মধ্য দিয়ে, আইনের আশ্রয় নিয়ে এই যদি ক্যাপ্টেনকে আমি কাঠগড়ায় দাঁড় করাতে পারতাম, তাহলে বাবার উপরে ওঠা সমস্ত রকমের দোষ, সমস্ত রকমের যে অপরাধের কাঠগড়ায় তাকে দাঁড় করানো হয়েছিল সেখান থেকে তাকে নিষ্কৃতি পাওয়ানো যেত। ঠিক সেরকম উদ্দেশ্য নিয়ে ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে আমি সাসেক্সে এসেছিলাম, কিন্তু আমার ভাগ্য মন্দ। ক্যাপ্টেন খুন হয়ে গেল। খবরের কাগজ থেকে এই খুনের তদন্ত সম্পর্কে ওরা যা লিখেছিল তা থেকে জেনে নিয়েছিলাম জাহাজের হিসাব সংক্রান্ত সমস্ত রেকর্ড এই কেবিনেই রেখে দিয়েছিলেন। তখনই আমার ধারণা হলো 1883 সালের সি ইউনিকর্ন জাহাজের লগ বইতে শেষ পর্যন্ত বাবার কি অবস্থা হয়েছিল সেটা হয়তো আমি জানতে পারবো। কিন্তু পরপর দুদিন এখানে এসে অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু লগ বইটার কোনো সন্ধানই আমি পেলাম না। এতক্ষণ আমি আপনাদের কাছে যা যা বললাম তা পুরোপুরি সত্যি, এর মধ্যে এক বর্ণ মিথ্যে নেই। গতকালের আগের রাত্রিতে তো তুমি এখানে এসেছিলে, তাই না? না, হপকিন্স এবার সেই জীর্ণ নোট বইটা বার করলো যার মলাটে রক্ত লেগেছিল। সেই সঙ্গে মলাটটা উল্টিয়ে JHN নামটার দিকে তার দৃষ্টি আকর্ষণ করলো। পরে বলল, এই 3টে অক্ষর তো তোমার নামের প্রথম, তাই না? এইবার নোট বইটা দেখে ভীষণ ভয় পেয়ে গেল। হাত পাতার ঠকঠক করে কাঁপতে লাগলো, গলা বুক তার শুকিয়ে কাঠ হয়ে উঠল। আপনি এটা কোথায় পেলেন স্যার? আমি তো মাথা মুন্ড কিছুই বুঝতে পারছি না। ভেবেছিলাম হোটেল থেকে ওটা খোয়া গেছে। নেলিগানের কথা হপকিন্সের কতটা বিশ্বাস হয়েছে সেটা ঠিক বোঝা গেল না, তবে সে বলল, যা হোক, তোমাকে আমার সঙ্গে থানায় যেতে হবে, তারপর তোমার বক্তব্য তুমি আদালতে জানাবে, তোমাকে আমি অ্যারেস্ট করব। হপকিন্স যে এত সহজে এত তাড়াতাড়ি রহস্যের সন্ধান করে ফেলল এটা হোমস ঠিক মেনে নিতে পারল না। পরে আমরা যখন লন্ডনে ফিরে আসি তখন সে চিন্তিত হয়ে বলল, হপকিন্স যে অনুসন্ধান পদ্ধতি কাজে লাগিয়ে এত দ্রুত রহস্যের সমাধান করে ফেলল তাতে ওর ওপর সমস্ত আস্থা আমি হারিয়ে ফেলেছি। এনকোয়ারি মানে অনুসন্ধান পদ্ধতির একটা প্রধান বৈশিষ্ট্য হলো বিকল্প কোনো সম্ভাবনার কথা মাথায় রাখা, অর্থাৎ নির্দিষ্ট একটা নয়, 2 বা 3টে সম্ভাবনা, অর্থাৎ এটা ছাড়া ওটাও হতে পারে। সমস্ত দিকটা চোখ কান খোলা রেখে সেইটা কিন্তু আমাদেরকে যাচাই করতে হয়। হপকিন্স সেটা না করলেও সে ব্যাপারে আমার ভুল হয়নি, সেটাই আমি প্রয়োগ করে দেখব তার ফলাফল কি হয়। এরপর আমরা ওখান থেকে বেকার স্ট্রিটে ফিরে এলাম হোমসের বাড়িতে। দেখলাম টেবিলে হোমসের নামে অনেকগুলো চিঠি আছে। সেগুলোর ভিতর থেকে একটা চিঠি পড়ে হোমস আনন্দে লাফিয়ে উঠল। আমাকে 2টো টেলিগ্রাম লিখতে বলল। একটা হলো র্যাডক্লিফ হাইওয়ের শিপিং এজেন্ট মিস্টার সামনার, তাকে লেখা হলো, আগামীকাল সকাল 10টার মধ্যে 3 জন লোককে পাঠিয়ে দিন, এতে বেসিল। আর দ্বিতীয়টা লেখা হলো, মানে পাঠানো হলো আর কি, স্ট্যানলি হপকিন্সের নামে। তাকে জানানো হলো সে যেন আগামীকাল 9টা নাগাদ বেকার স্ট্রিটে হোমসের বাড়িতে চলে আসে। পরদিন ভোরবেলা হোমস আমাকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল।
যখন সে ফিরে এলো দেখলাম তার চোখ সাফল্যের আনন্দে একেবারে উজ্জ্বল। তার মানে কেসটা অনেকটা এগোচ্ছে। হোমস তার স্বভাব সিদ্ধ ভঙ্গিমা নিয়ে কেসটা সলভ করার দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে। হোমস ফিরে এসে দেখলো স্ট্যানলি হপকিন্স তার জন্য অপেক্ষা করছে তার বাড়িতে। সে কোনো ভূমিকা না করেই বলল, হপকিন্স, তুমি যেভাবে তদন্তের কাজ শেষ করেছ তাতে সমস্ত রহস্যের সমাধান হয়ে গেছে বলে তুমি কি মনে করছো? হ্যাঁ, সেরকমই তো মনে হচ্ছে আমার, মিস্টার হোমস। এর মধ্যে আর রহস্য কি আছে বলুন? কেসটা খুব সাধারণ। আমরা জানতে পেরেছি ক্যাপ্টেন যেদিন খুন হন সেদিনই নেলিগান স্থানীয় একটা হোটেলে এসে উঠেছিল। তার বাবা যে নোট বইটার সিকিউরিটির একটা লিস্ট বানিয়ে রেখে দিয়েছিল, যাওয়ার আগে সেই নোট বইটা নিয়ে নেলিগান ক্যাপ্টেন পিটারের সঙ্গে দেখা করে। তালিকার যে সিকিউরিটিগুলো চিহ্নিত করে রাখা হয়েছিল সেগুলোই ব্ল্যাক পিটার লন্ডনের বাজারে বিক্রি করে দিয়েছিল। বাকি সিকিউরিটিগুলো নিশ্চয়ই ক্যাপ্টেনের কাছে রয়ে গেছে, এমন একটা আশা নিয়েই ক্যাপ্টেনের সঙ্গে দেখা করতে গিয়েছিল নেলিগান। সে প্রসঙ্গ উত্থাপন করতেই ব্ল্যাক পিটার ভীষণ রেগে গিয়েছিল এবং সে তার কথা অস্বীকার করে। এরপরে দুজনের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। আর ঝগড়া হয়ে নেলিগান তখন, বুঝতেই পারছেন, দেয়াল থেকে একটা হারপুন টেনে নিয়ে ক্যাপ্টেনের বুকে বিধিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। এরকম সহজ সরল কেস এটা, মানে এর মধ্যে তো আমি কোনো জটিলতা খুঁজে পাচ্ছি না, মিস্টার হোমস। তার ব্যাখ্যা শুনে হোমসের ঠোঁটে বিদ্রুপের হাসি ফুটে উঠল। সে ঠোঁট দুটো সামান্য বেঁকিয়ে বলল, হপকিন্স, তুমি যে ব্যাখ্যা দিলে তার মধ্যে যৌক্তিকতার যথেষ্ট অভাব আছে। প্রথমেই তোমার একটা কথা মনে রাখতে হবে, নেলিগানের চেহারা নিশ্চয়ই তুমি দেখেছ। ওরকম একটা রোগা পাতলা চেহারার একজন লোক ব্ল্যাক পিটারের মতো দৈত্যাকৃতির লোকের বুকে এত সহজে হারপুন বিধিয়ে ফোড়ফোড় করে দিতে পারবে? আর ওই দৈত্যাকার লোকটা কোন রকম বাধা দিতে পারবে না? এমন অবাস্তব একটা চিন্তা তোমার মাথায় এলো কি করে? এমন একটা কাজ করতে হলে তাকে হতে হবে বেশ শক্ত সামর্থ্য চেহারার একজন। নেলিগানের মতো দুর্বল একজন লোকের পক্ষে এ কাজ করা কিন্তু সম্ভব নয়। তাছাড়া রামের মতো কড়া মদ খাওয়া নেলিগানের মতো লোকের পক্ষেও সম্ভব নয়। তাছাড়া ওর মুখে শুধু একটা গোঁফ ছড়া ওরকম চাপদাড়ির কোনো বালাই নেই। জানালার পর্দার ওপরে যার ছায়া দেখা গিয়েছিল তার মুখে কিন্তু ছিল চাপদাড়ি। মাইন্ড ইট, তোমার নিশ্চয়ই মনে আছে। সুতরাং হপকিন্স, নেলিগানকে বাদ দিয়ে অন্য কোনো বলিষ্ঠ চেহারার ওরকম দাড়িওয়ালা লোকের তুমি সন্ধান করো, তাহলে তুমি খুনির সন্ধান পাবে। বুঝতে পেরেছ হপকিন্স? হোমসের ব্যাখ্যা শুনে হপকিন্সের চোখ কপালে উঠল। এসব কথা তার মাথায় একটুও আসেনি। যা হোক, হোমসের কথা সে স্বীকার করে নিতে বাধ্য হলো। ঠিক সেই মুহূর্তে সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। মিসেস হার্সন এসে জানালেন, 3 জন লোক ক্যাপ্টেন বেসিলের সঙ্গে দেখা করতে এসেছে। হোমস বলল, মিনিট 2-3 পর পর একজনকে পাঠান। আর শোনো ওয়াটসন, তোমার রিভলভারটা কিন্তু তুমি তৈরি রেখো। হপকিন্স, তুমি তৈরি থাকবে। যা সন্ধান করছিলে সে একটু পরেই এখানে এসে উপস্থিত হবে। মানে তুমি যাকে খুঁজে পাওনি, আমি তাকে আহ্বান করে আনছি। সো বি কেয়ারফুল। এরপর সে পাশের টেবিলে গিয়ে একটা চিরকুটে কিছু একটা লিখে, মানে সেটাকে টেবিলের উপর রেখে চলে এলো। প্রথমে এলো বেটে কাটো একজন লোক। জুলপি চুলগুলো সব পিকে সাদা হয়ে গেছে। হোমস পকেট থেকে একটা চিঠি বের করে লোকটার নাম জানতে চাইল। তোমার নাম? জেমস ল্যাঙ্কাস্টার, স্যার। হোমস বলল, ল্যাঙ্কাস্টার? তোমাকে দুঃখের সঙ্গে জানাচ্ছি জাহাজে একটুও জায়গা নেই। যেহেতু তুমি কষ্ট করে এখানে এসেছো বলে এই হাফ পেনিটা তোমাকে দিচ্ছি। এটা নিয়ে তুমি পাশের ঘরে গিয়ে অপেক্ষা করো। এরপর চোপসানগালের দ্বিতীয় লোক এসে হাজির হলো। তার নাম হিউ প্যাট্রিক।
তাকেও হাফ গিনে দিয়ে পাশের ঘরে গিয়ে অপেক্ষা করতে বলল হোমস। তৃতীয় জন আসতেই তার নাম জিজ্ঞেস করলো হোমস। সে উত্তর দিল, প্যাট্রিক কোয়ার্নস। হোমস এবারে বেশ নড়ে চড়ে বসলো। তারপর তার দিকে সোজা তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি সেই ওস্তাদ হারপুনার? হ্যাঁ স্যার, ৩২ সাগর পাড়ি দিয়েছি। লোকটার অবাক হওয়ার মতো শক্ত সামর্থ্য মোষের মতো চেহারা দেখলে ভয় পেতে হয়। চুলদাড়ির জঙ্গলে গোটা মুখটা ঢাকা পড়ে গেছে। বুলডগের মতো থ্যাবড়ানো মুখটা যেন একটা বিভৎস নৃশংস একটা নমুনা। চোখ দুটো যেন জলজল করছে। সত্যি তোমার মতো লোককে আমার দরকার, হোমস বলল। পাশের টেবিলে শর্ত লেখা একটা কাগজ আছে, ওটা পড়ে সই করে দাও। প্যাট্রিক কেয়ার্নস বা কোয়ার্নস টেবিলটার কাছে এগিয়ে গিয়ে ঝুঁকে পড়ে কাগজটা দেখলো। তারপর হোমসকে জিজ্ঞেস করলো, কোথায় সই করবো স্যার? হোমস কোনো কথা না বলে সেদিকে এগিয়ে গেল। তারপর তার ঘাড়ের দুপাশ দিয়ে দুহাত গলিয়ে কায়দা করে গলাটা চেপে ধরল। হিংস্র বাঘের মতো গর্জন করে প্রচন্ড শক্তিশালী লোকটা হোমসের প্রতি বিভৎসভাবে আক্রমণ করে বসল। এইবার দুজনের মধ্যে ভয়ঙ্কর ধস্তাধস্তি শুরু হয়ে গেল। অনেক চেষ্টায় হোমস শেষ পর্যন্ত হারপুনওয়ালাকে কবজা করে ফেলল এবং তার হাতে হাতকড়া পুড়িয়ে দিল। তা সত্ত্বেও সে তার হাত পা এমন জোরে জোরে ছুটতে লাগলো, সেই আঘাত যদি কারো গায়ে এসে পড়তো তাহলে শরীরের সেই জায়গাটা ভেঙে গুড়িয়ে যেত। এর মধ্যে হোমসকে সাহায্য করতে আমি আর হপকিন্স এগিয়ে গেলাম। তার কপালে রিভলভারের নলটা ঠেকাতেই তার হাত পা ছোড়া সব বন্ধ হয়ে গেল। সেই সুযোগে হপকিন্স তার পা দুটো কষে বেঁধে ফেলল। এদিকে হোমস তার মধ্যে নিজেকে অনেকটা সামলে নিয়েছে। একসময় বোধহয় বলেছিলাম, অপরাধীকে সন্ধান করতে গেলে বিকল্প সম্ভাবনার কথা ভেবে রাখা উচিত। এখন নিশ্চয়ই কোন বিকল্প সম্ভাবনার কথা আমি বলতে চেয়েছিলাম তুমি কিছু চিন্তা ভাবনা না করে নির্দোষ নেলিগান যে খুন করেছে সে বিষয়ে তুমি নিশ্চিত হয়ে গেলে আর তাকে গ্রেপ্তার করলে। এসব না করে অন্য কাউকে যদি সন্দেহের তালিকায় রাখতে তাহলে প্যাট্রিক কেয়ার্সনের কথা তোমার মাথায় আসতো। প্যাট্রিক কেয়ার্নস এবার নিজেই তার সমস্ত অপরাধের কথা স্বীকার করে নিয়ে বলল, আমি স্বীকার করছি, আমি দেওয়াল থেকে একটা হারপুন টেনে নিয়ে পিটারের বুক এফড় ওপর করে দিয়েছিলাম। পিটারকে আপনারা চেনেন না, ওর মতো জীবন্ত শয়তানের কুকীর্তির কথা যদি আপনারা শোনেন তাহলে আপনাদের মতো দুর্দান্ত সাহসী মানুষদেরও বুক কেঁপে উঠবে। তার বুকে হারপুন বিধিয়ে দিতে যদি আমার এক মুহূর্ত দেরি হতো তাহলে ওর হাতে ছুরিটা সে আমার বুকে আমূল বিধিয়ে দিত। সুতরাং তাকে হত্যা করে আমি যে কোনো অন্যায় করেছি এমন আমি মনে করি না। সে যাতে ভবিষ্যতে আর কোনো অপরাধ করার সুযোগ না পায় সেই ব্যবস্থাই আমি করেছি। আর সেটা করে আমি আমার সামাজিক দায়িত্ব পালন করেছি বলেই আমার বিশ্বাস। এবার সে হোমসের দিকে তাকিয়ে বলল, যদি আপনাদের শোনার আগ্রহ থাকে তাহলে সমস্ত ঘটনা আমি আপনাদের খুলে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, তোমার কাহিনী শোনার জন্য আমরা যথেষ্ট আগ্রহী। সমস্ত কথা যদি স্বীকার করো তাহলে তোমার শাস্তির খানিকটা আমরা আদালতকে বলে শাস্তি যাতে কিছুটা কমে যায় সে ব্যবস্থা আমরা করব। আমার শাস্তি তো আদালত দেখবে। যাই হোক, যা হওয়ার তা হবে। আমি সমস্ত ঘটনা প্রথম থেকেই বলছি। 1888 সালের কথা। আমি হারপুনার হিসাবে সি ইউনিকর্ন জাহাজে কাজ করতাম। সে সময় ওই জাহাজের ক্যাপ্টেন ছিলেন ব্ল্যাক পিটার। ওই জাহাজে করেই আমরা স্বদেশ অভিমুখে যাত্রা করছিলাম। কিন্তু মাঝ সমুদ্রে হঠাৎ প্রচন্ড ঝড় উঠল। বেশ কয়েকদিন ধরে ঝড় চলল। তারপর চোখের সামনে একটা স্টিমার ভেঙে পড়ে এবং সেই স্টিমারে একমাত্র যাত্রীর একেবারে সলিল সমাধি ঘটে। কিন্তু সলিল সমাধি ঘটেনি, সলিল সমাধি ঘটার আশঙ্কা দেখা যায়। কিন্তু তাকে উদ্ধার করে নিজের জাহাজে তুলে নেন ক্যাপ্টেন ব্ল্যাক পিটার। ভদ্রলোকের নামটা জানা যায়নি, তবে তার সঙ্গে ছিল একটা ছোটখাটো টিনের বাক্স। পরদিন ভদ্রলোকের আর কোনো চিহ্নই দেখা গেল না।
আমাদের বলা হলো ভদ্রলোক কোনো কারণে সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন অথবা কোনো কারণে রেলিং টপকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। কিন্তু একটু খোঁজ খবর করতেই জানতে পারলাম ভদ্রলোক সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেনি, তাকে হাত পা বেঁধে সমুদ্রের জলে ফেলে দেওয়া হয়েছিল। স্কটল্যান্ডে পৌঁছবার পর লক্ষ্য করলাম ব্যাপারটা একেবারে ধামা চাপা পড়ে গেল। একটা ব্যাপার বুঝতে আমার অসুবিধা হয়নি যে টিনের বাক্সের মধ্যে এমন কিছু মূল্যবান জিনিসের সন্ধান পেয়েছিল ক্যাপ্টেন পিটার, যা লোভে পড়ে ওই ভদ্রলোককে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল। সবকিছু জানার পর মনে হলো পিটারকে ব্ল্যাকমেল করে কিছু টাকা আদায়ের ব্যবস্থা করা যায়, কিন্তু পিটারের আস্তানা কোথায় সেটা জানা আমার পক্ষে খুব কষ্টকর হয়ে উঠেছিল। অনেক চেষ্টা চরিত্র করে ক্যাপ্টেনের ঠিকানা আমি জোগাড় করে ফেললাম। তারপর তার সঙ্গে দেখা করে আমার দাবির কথা জানালাম। সেই সঙ্গে মোটা অঙ্কের টাকার কথাও আমি উল্লেখ করলাম। সে তাতে নিমরাজি হয়ে দিন দুই পরে আমাকে আসতে বলল। আমি তার কথা মতো নির্দিষ্ট দিনে তার কাছে গিয়ে হাজির হলাম। তখন মাঝরাত। দেখলাম ক্যাপ্টেন এতটাই মদ খেয়েছে তার স্বাভাবিক জ্ঞান বুদ্ধি একেবারে লোপ পেয়েছে। তারপর আমাকে রামের বোতল দিয়ে আপ্যায়ন করলো। আমার সঙ্গে সমানে মদ খেয়ে গেল সে। কিন্তু টাকার কথা পড়তেই সে একটা বড়সড় ছুরি বের করে আমার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো। আমি তখন আত্মরক্ষার জন্য দেয়াল থেকে চোখের পলকে একটা হারপুন টেনে নিয়ে ক্যাপ্টেনের মুখে বিধিয়ে দিয়ে এপড় ওপড় করে দিলাম। সঙ্গে সঙ্গে সে মাটিতে পড়ে গেল। মেঝের ওপর দিয়ে রক্তের স্রোত বয়ে যেতে লাগলো। এর মধ্যে তাকের উপর চোখ পড়তেই সেখানে একটা টিনের বাক্স দেখতে পেলাম। মুহূর্তের মধ্যে সেখান থেকে সেটা নামিয়ে নিয়ে ছুটে বেরিয়ে গেলাম। কিন্তু আসার সময় তামাকে থলেটা ভুল করে ফেলে রেখে এলাম। যতদূর মনে পড়ছে ওটা টেবিলের উপরেই ফেলে রেখে এসেছিলাম। কিন্তু যখন বেরিয়ে আসি সেই সময় কেউ একজন অতি সন্তর্পণে কেবিন ঘরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু আমাকে দেখে আর্তচিৎকার করে সেখান থেকে সে ছুটে বেরিয়ে যায়। কিন্তু সে যে কোথায় গেল বা কোন দিকে গেল তার কোনো হদিশ আমি করতে পারিনি। তাছাড়া লোকটা যে কে আর কেনই বা সে সেখানে এসেছিল সেটাও আমার মাথায় ঢুকলো না। একটু চুপ করলো, তারপর আবার সেই লোক বলতে শুরু করলো। আমি সেদিন রাত্রেই 10 মাইল পথ হাঁটতে হাঁটতে লন্ডনে এসে হাজির হলাম। কিন্তু তারপর থেকে ব্ল্যাক পিটারের সম্পর্কে আর কোনো কৌতূহল ছিল না। কিন্তু টিনের বাক্সটা খুলেই সেটা একেবারে খালি দেখে মাথায় হাত দিয়ে বসে পড়লাম। আমি জানি ব্ল্যাক পিটারকে খুনের অপরাধে আমার হয়তো ফাঁসি হবে, কিন্তু ওই রকম একজন নরকের শয়তানকে পৃথিবী থেকে সরিয়ে সমাজ সংস্কারের যে উপকার আমি করেছি সেটাই আমার কাছে আমার বড় সান্ত্বনা। এবার হোমস হপকিন্সের উদ্দেশ্যে বলল, এবার আসল অপরাধীর যখন সন্ধান পেয়ে গেলে তখন তার ব্যাপারে তোমাদের পুলিশের বিভাগ কি ব্যবস্থা নেবে সেটা তোমরা ভেবে ঠিক করো। হপকিন্স এবার আবেগের স্বরে বলল, মিস্টার হোমস, এত তাড়াতাড়ি আপনি কিভাবে এমন অসাধ্য সাধন করলেন সেটা কিন্তু আমার কাছে একদম রহস্য রয়ে গেল। সমস্ত রহস্য তোমার কাছে পরিষ্কার করে দিচ্ছি। এটা জানা দরকার যে কোনো অপরাধের তদন্ত করার সময় অতি তুচ্ছ সূত্রকে এড়িয়ে যাওয়া কখনো উচিত নয়। বুঝেছ হপকিন্স? তার মধ্য থেকে বেরিয়ে আসতে পারে মূল্যবান কোনো সূত্র। নোটবইটা পাওয়ার পর ক্যাপ্টেনের কেবিনের মধ্যেই খুনির সন্ধান পেয়ে যায় কতগুলো সূত্র থেকে। টেবিলে রামের বোতল, শিল মাছের চামড়া তুলিতে কড়া তামাক, তার উপর হারপুন ক্ষেপণের অসাধারণ দক্ষতা, এসব সূত্র থেকে একজনের কথা মাথায় এলো। ব্ল্যাক পিটার তামাকের ভক্ত ছিল না, সে নিয়মিত ধূমপানও করত না। তা থেকে এটা পরিষ্কার হয়ে গেল যে এই তামাকের থলি নিশ্চয়ই অন্য কারো। তবে থলির উপর পিসি নামের আদ্যক্ষর থেকে পিটার ক্যারির নামটাই প্রথমে মনে আসে। তবে আমার মনে হয়েছিল সেটা অন্য কারো নাম হতে পারে। হোমস আবার বলতে শুরু করলো, তুমি একথাও বলেছিলে ক্যাপ্টেনের ঘরে ব্র্যান্ডি আর হুইস্কি থাকা সত্ত্বেও টেবিলে রামের বোতল রাখা হয়েছিল অতিথিকে আপ্যায়ন করার জন্য। রামের নেশা একমাত্র জাহাজের লোকেরাই করে, অর্থাৎ জলে যাদের কাজ কারবার তারাই এটা খুব কড়া নেশা করে। এখানে খুব কম লোকই আছে যারা ওই ধরনের জঘন্য নেশায় আসক্ত।
এসব থেকেই বুঝতে পারলাম ক্যাপ্টেনের অতিথি জাহাজের কোনো লোক ছাড়া অন্য কেউ হতেই পারে না। এরপর 3 দিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে টেলিগ্রাম পাঠিয়ে 1883 খ্রিস্টাব্দে সি ইউনিকর্ন জাহাজের মধ্যে যারা ছিল তাদের একটা লিস্ট বানিয়ে নিলাম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটা যখন পাঠালো, প্রত্যেকটি নাম খুঁটিয়ে খুঁটিয়ে পড়লাম। অনেকগুলো নামের পরে হারপুনার প্যাট্রিক কেয়ার্নসের নামটা খুঁজে পেলাম। এবার তামাকের থলের ওপর পিসি কোন নামের আদ্যক্ষ সেটাও পরিষ্কার হয়ে গেল আমার কাছে। তখন বুঝলাম প্যাট্রিক কেয়ার্নস এখন লন্ডন থেকে পালাবার জন্য অস্থির হয়ে উঠবে। তাই সঙ্গে সঙ্গে কাগজে বিজ্ঞাপন দিতেই সে ছুটে এলো। হপকিন্স, বুঝতে পারছো, একটা বিজ্ঞাপনেই শোনো, নেলিগানকে যত দ্রুত সম্ভব মুক্তি দেবে। শেষ হলো আজকের কাহিনী, দ্য অ্যাডভেঞ্চার অফ ব্ল্যাক পিটের। আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।